সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর ভিতরে হুট করে কোথা থেকে জানি চারজন লোক আছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে, এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না দুজন জানি, আর বাকি দুজন ছিল বোরকা পরা। হ্যাঁ, বোরকা পরাও ছিল। তো আমরা চার দোকানে ঢুকছি, টোটাল মিলিয়ে ধরেন আপনার 3 মিনিট হয়েছে। 3 মিনিটের ভিতরেই ওরা অনেকক্ষণ যাবত মনে হয় ফলো করতেছিল। ঠিক আছে, সংঘর্ষে প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের, আহত হয়েছে অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিলকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। একজন কোনো জায়গায় যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি, তাকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন তাদের যদি টাকার জন্য আশা বাইরে রাখবেন। সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যদের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারাবি নামাজ পড়ার পরে ওর সাথে যখন দেখা করতে আসছি তখন আমরা চার দোকানে চা খাইতে বসছি। এর ভিতরে হুট করে কোথা থেকে জানি চারজন লোক আছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে, এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না দুজন জানি, আর বাকি দুজন ছিল বোরকা পরা। হ্যাঁ, বোরকা পরাও ছিল। তো আমরা চার দোকানে ঢুকছি, টোটাল মিলিয়ে ধরেন আপনার 3 মিনিট হয়েছে। 3 মিনিটের ভিতরেই ওরা অনেকক্ষণ যাবত মনে হয় ফলো করতেছিল, ঠিক আছে, ফলো করতে করতে যখনই চার দোকানের ভিতরে ঢুকছি এই সুযোগ ওরা ভিতরে ঢুকছে। মানে এটা আপনার একদম পুরো পরিকল্পিত হামলা, কারণ এত সুন্দরভাবে এভাবে হামলা করা যায় না। এবং হামলা করছে আপনার ওই সামুরাই যেটাকে বলা হয়, হ্যাঁ, দেশীয় অস্ত্র। শুরুতে একজন ওইখান থেকে দৌড় দিয়ে এসে আর কি কোপ দিছে, ওর হাতে ছিল আপনার আপনার কি বলা হয় চাইনিজ কুড়াল, এবং পিছের ওরা যখন আর কি বাই করতে নিছিল আমরা ভিতরে যারা ছিলাম সবাই দৌড় দিছি। একটা পক্ষ বলতে ও তো জুলাই আন্দোলনের, ও তো আপনার একজন জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী থানা কমিটির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, বুঝতে পারছেন তো বিষয়টা। তো ও জুলাই হত্যা মামলার ওর সাক্ষী, হ্যাঁ, জুলাই হত্যা মামলার সাক্ষী, এবং এই ও সাক্ষী দেখে ওকে বিভিন্নভাবে ওকে জানি সাক্ষী না দেয় বা ও জানি না যায়, এই কারণে আর কি ওকে হুমকি দামকি দেওয়া হইতেছিল। স্পটটা ছিল আপনার লতিফ সম্রাট রিয়েল এস্টেট যে 2 নম্বর গেট, 2 নম্বর গেটের ঢালে আপনার যে নূরে মোহাম্মদ যে মসজিদ আছে, মসজিদের সাথেই আপনার 4 দোকান, ওই 4 দোকানে ওর বাসা ওইখানে। এটা তো মাত্রই এখন তো আমরা এখনো আহত ব্যক্তির তার সেবা এবং তার চিকিৎসা নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি। এখনো আমাদের মামলা করার মতো কোনো পরিবেশ এখন আসে। এমনি তো ইতিমধ্যে থানায় অবগত করানো হয়েছে এবং পুলিশ জেনেছে বিষয়টা। হয়তো পরিবারের পক্ষ থেকে রোগীর অবস্থা একটু ভালো হলে মামলার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি বাবা ঘটনা যাইনি, আমি আইলাম যে আমার পোলায় আহত। কি করতে আপনার ছেলে কি করতে? আমার ছেলে লেখাপড়া ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, জুলাই আন্দোলনে ছিল। অন্য কিছু চাই না, আমরা খুনির বিচার চাই। আচ্ছা আরিফ ভাই, আপনি তো উনি এর আগেও বোরকা পরে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করছিল, পুলিশ নিছিল। বোরকা পরে ওর বাসা থেকে বার করছে ফোন দিয়া, বাসা ঘুমাইতে গেছে ওই অবস্থায়, বা লুঙ্গি পাড়া ওই অবস্থায় বাসায় ফোন দিছে, কেন জানি বাড়াইছে পর বোরকা পরা ওকে ধরছে। হ্যাঁ, বোরকা পরছে, ও বোরকা পরায় মহিলা সাইজে ওরা ধরছে। সারা দেশে জুলাই যোদ্ধাদের উপরে এক ধরনের জানের আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখেন এই জানের আশঙ্কাটা, মানে এই যে ইব্রাহিমের যে ঘটনাটা আমরা দেখলাম, উনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
যখন জুলাইয়ের পরের যে ইলেকশন, সেই ইলেকশনের পরবর্তী সময়ে আমরা সংস্কারকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে না দেখি, তখন কিন্তু এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব পড়ে। পলিটিশিয়ানরা সেটাকে অ্যাভয়েড করে চলছেন। যে গরিবের ছেলে, তাদের আসলে এই জীবনের সংখ্যাটা ন্যাশনালি বা পলিটিক্সে কিন্তু অত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, এবং এই তদন্তগুলো, এই ইস্যুগুলো কিন্তু আমরা ফলো আপ করার সুযোগ পাইনি। বিএনপির একটা প্ল্যান আছে, তাদের হাতে এখন দেশ আছে, কিন্তু জুলাই যোদ্ধাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। ভাই ওই জন্যই এটা জানি কার ইব্রাহিম যেহেতু সাবেক জুলাই যোদ্ধা, মানে জুলাই যোদ্ধা এবং সাবেক সমন্বয়ক, তার ভালো একটা নেতৃত্ব ছিল, হতে পারে যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে আহত করা হতে পারে। এটা একটা তথ্য, এটা ধরে আমরা কাজ করতেছি। আরেকটা তথ্য যেটা বললাম, ওইটা যেটা বেশি আসতেছে, যে যেহেতু ওয়ার্ড কার্যালয়ের সামনে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে, ইতিমধ্যে এর আগেও বেশ কয়েকবার দখলের চেষ্টা হয়েছে, ওইটা থামানো হয়েছে। আবার এই নির্বাচনের পরে এটা আবার চেষ্টা করার, মানে এটা আবার দখল করার চেষ্টা করতেছে, সেখান থেকেও ঘটনার সূত্রপাত হতে পারে। ঢাকা 16 আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। একটা কিংবা দুইটা নয়, একের পর এক ডিম, সাথে ডিম ভরা খাঁচাও ছুঁড়ে মারা হয় ওই এমপিকে লক্ষ্য করে। গতকাল বিকেলে রাজধানীর পল্লবীতে সন্ত্রাস বিরোধী মিছিল বের করেছিলেন ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। মিছিলটি যখন মিরপুর 6 নম্বর থেকে 10 নম্বরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে দেখা যায় একদল বিক্ষুব্ধ মানুষকে। এই সময় বৃষ্টির মতো ডিম নিক্ষেপ হতে দেখা যায় জামায়াতের এই এমপিকে লক্ষ্য করে। মুহূর্তে উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকার পরিবেশ। তখন জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভ্যানগার্ড হয়ে দলীয় এমপিকে নিরাপদে মিছিলের সামনের দিকে নিয়ে যান। জামাত শিবির হচ্ছে বিড়াল থাকে, এরা সুযোগ পাইলে বাঘ হয়, আপনারা সুযোগ পাইলে আবার গুপ্ত হয়ে যাবেন। রং বদলানোর রাজনীতি করে হলো জামাত শিবির। আপনার হাতে এক রূপ, পায়ে এক রূপ, মাথায় আর এক রূপ, তাহলে তো চলবে না। আপনারা হৃদয়ে এখনো পাকিস্তানকে ধারণ করেন, পরবর্তীতে আপনারা তো জাতীয় বিমান হয়েছিলেনই 86 সালে। কিছু মানুষ আছে যে আপনি কেমন, এটা বলতে গেলে বলতে হয় যে আমি মাঝে মাঝে বিড়াল থাকি, আমি সুযোগ পাইলে বাঘ হই। তো জামাত ইসলামী বা শিবির, এদের ক্ষেত্রে এই কথাটা একবারে হাজারভাবে প্রযোজ্য, স্বতঃসিদ্ধ, যে জামাত শিবির এরা হচ্ছে বিড়াল থাকে সুযোগের অভাবে, সুযোগ পাইলে তারা বাঘ হয়। তো এই যে স্লোগানটা দেওয়া, এত বছর কেন আপনি দিতে পারেন নাই? আপনি তো শহীদ মিনার বা আমাদের ভাষা শহীদ, এদেরকে আপনি হৃদয় তো ধারণ করেন না। তো আপনি যদি ধারণ নাই করেন, হঠাৎ করে আপনি বাঘ হলেন কেন? এই স্লোগান কেন আগে লিগের ফ্যাসিস্ট লীগের আমলে দেন নাই কেন? আমরা তো বন্দুকের নলের মুখে, ফ্যাসিস্টের নলের মুখে আমরা তো স্লোগান দিয়েছি। ছাত্রদল, যুবদল, বিএনপি স্লোগান দিয়েছে বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশ। আমরা তো বারবার স্লোগান দিয়েছি। তো আমরা বন্দুকের নলের মুখে স্লোগান দিয়েছি না? তো আপনারা এতদিন গোলাম আজমের, তাহলে এত আপনার বন্দনা কই ছিল আপনাদের? আপনারা যদি বন্দনা করতেই চান, এত বছর কেন করেন নাই? তো আপনারা ওই যে যেটা বলা হয় না, যে জামাত শিবির হচ্ছে বিড়াল থাকে, এরা সুযোগ পাইলে বাঘ হয়। তো আপনাদের এই বাঘ হওয়ার চর্চা বাংলাদেশের মানুষ আপনাদের চরিত্র বুঝতে পারছে। এই জন্যই ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা মনে করছিলেন যে ডাকসুতে নীলক্ষেতের যে ভিপি বানাইছেন, তো এইভাবে আপনারা উইন করবেন। এই জাতীয় নির্বাচনে মানুষ তো আর বোকা না, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, জানে যে আপনারা সুযোগ পাইলে আবার গুপ্ত হয়ে যাবেন। আপনারা হলো কি বাজেভাবে বলতে গেলে মানুষজন তো বলে অনেকেই যে লুঙ্গির তলায় থাকে, আমরা বাজেভাবে বলতে চাই না। আমরা বলি এই ছদ্মবেশ ধরার যে রাজনীতি, গিরগিটি নামে একটা প্রাণী আছে, সে বিভিন্ন সময় রং বদলায়। তো এই রং বদলানোর রাজনীতি করে হলো জামাত শিবির। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল কোনোদিন রং বদলানোর রাজনীতি করে নাই। তারা বন্দুকের নলের মুখেও যেমন বলেছে যে বাংলাদেশের জন্য এই খালেদা জিয়া, তারেক রহমান বাংলাদেশের জন্য আশীর্বাদ, এবং আজ পর্যন্ত প্রমাণিত তারা আশীর্বাদ। আমরা কোনোদিন আপোষ করি নাই, কিন্তু যারা আপোষ করেছে তারা বারবার আপোষ করেছে, এবং তারাই হচ্ছে এই শহীদ মিনারে এই জীবনের প্রথম যাই তারা গোলাম আজমরা আবার আসমানে তোলার চেষ্টা করতেছে। আর ভাই, গোলাম আজমরা আপনি ক্লিয়ার করেন আগে, গোলাম আজমকে আমরা দেশদ্রোহী বলবো না দেশপ্রেমিক বলবো? আপনি বলেন আগে, সেটাকে শিওর হন। আপনি সে নিজে ভাষা সৈনিক হিসাবে সে একবার বলছে সে প্রাউড ফিল করে, আবার বলছে না এটা আমার ভুল ছিল। তো এক ব্যক্তির মুখে বিভিন্ন কথা, আপনার সর্বাঙ্গে বিভিন্ন রূপ, আপনার হাতে এক রূপ, পায়ে এক রূপ, মাথায় আর এক রূপ, তাহলে তো চলবে না। আপনার ফোকাসড হওয়া লাগবে। আপনি আসলেই ভাষা আন্দোলনটাকে আপনি কীভাবে দেখেন, 71-এর মুক্তিযুদ্ধ কীভাবে দেখেন, আবার 24-এর গণঅভ্যুত্থান যদি কোনো কারণে আমরা ফেইল্ড হইতাম, তাইলে আবার জামাত ইসলামী বা শিবির এদেরকে পাইতেন আবার ঠিকই ওই আওয়ামী লীগ আর হাসিনার আঁচলের তলায় পাইতেন।
কিন্তু আমরা কোনোদিন এই আচলে তলে কোনোদিন যাওয়ার চর্চা আমাদের নেতা শেখানো নাই। আমরা বুক চিতিয়ে রাজনীতি করেছি, ভবিষ্যতে করবো। আর আপনারা এই বিলাই থেকে মাঝে মাঝে বাঘ হওয়ার চর্চা থেকে আস্তে আস্তে বের হন। মানুষজন জানে যে আপনারা একসময় বিড়াল ছিলেন, আপনারা সুযোগের অভাবে ভদ্রলোক থাকেন, এটা বাংলাদেশের মানুষ জানে। তো আপনাদের এই অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা, গোলাম আজমকে হিরো বানানোর চেষ্টা, এগুলো সফল হবে না। বাংলাদেশের মানুষ আর বোকা নাই, তারা জানে গোলাম আজমরা চেয়েছিল পাকিস্তান, আর বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উই রিভল্ট বলেছিলেন। তো বাংলাদেশ প্রেমী একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আপনারা হৃদয়ে এখনো পাকিস্তানকে ধারণ করেন। তো মাঝে মাঝে মনে হয় শহীদ মিনারা এসে বুঝান যে আমরাও কিন্তু বাংলাদেশি হয়েছি। তো এই বুঝ দিয়ে কাজ হবে না, সত্যিকার অর্থে ধারণ করতে হলে এগুলোর জন্য ক্লিয়ার করতে হবে 52, 71 আপনাদের ভূমিকা কি ছিল, আর আপনাদের পরবর্তীতে আপনারা তো জাতীয় বিমান হয়েছিলেনই 86 সালে এরশাদের আমলে, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।